জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। আজ নিবেদিতার ভারত দর্শনের ৬১তম পর্ব। সমস্ত দেশি বিদেশি, সামনে কাছের দূরের শ্রোতৃবৃন্দ এবং রামকৃষ্ণ বিবেকানন্দ নিবেদিতা অনুরাগী মানুষদের তথা আমার প্রতি সহানুভূতিশীল মানুষদের যারা এই অনুষ্ঠানটি দীর্ঘদিন ধরে ৬০টি পর্ব শুনে চলেছেন, তাদের সকলকে আমার শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানিয়ে, যারা এই অনুষ্ঠানগুলি গভীর আগ্রহের সাথে শুনে আমাকে শুভেচ্ছা পাঠান, যার মাধ্যমে অনুষ্ঠানগুলি আপনারা উপভোগ করেন, সেই প্রাণারাম চ্যানেলকেও আমি আমার শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানাই। কারণ তিনিই তো আমার মাধ্যম আপনাদের কাছে পৌঁছাবার এবং আপনাদের সাথে আমার মত বিনিময়ের অবলম্বন। তাই পবিত্র সুর মহাশয়কেও আমি শুভেচ্ছা জানাই, শ্রদ্ধা জানাই। নিবেদিতার ভারত দর্শনের ৬১তম পর্ব। আজ আমি একটু হাঁপ ছেড়ে বাঁচলাম। দুটি চিঠিকে নিয়ে যেভাবে আলোড়ন সৃষ্টি হয়েছিল, যে দুটি চিঠিকে জানার জন্য বারবার বহু জায়গা থেকে আমার কাছে টেলিফোনের পর টেলিফোন, মেসেজের পর মেসেজ, হোয়াটসঅ্যাপের পর হোয়াটসঅ্যাপ এসেছে, অ্যাটলিস্ট সেই দুটি চিঠিকে আমি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। অর্থাৎ নিবেদিতার ভারত প্রেম, নিবেদিতার ভারত দর্শন কোন জায়গায়, কোন দিকে অগ্রসর হচ্ছে, সেটি নিবেদিতাকে ভারতবর্ষে পৌঁছাবার জন্য স্বামী বিবেকানন্দ যে দুটি অস্ত্র ব্যবহার করেছেন, তার প্রথম অস্ত্রটি ৭ই জুন তার স্টেনোগ্রাফারকে দিয়ে ১৮৯৬ সালে যে চিঠিটি তার বাড়িতে পৌঁছে দিয়েছেন, সে চিঠিতে যে ভাষা ছিল, সেখানে কেবলই নিবেদিতার মধ্যে যে সুপ্ত শক্তিটি রয়েছে, প্রত্যেক মানুষের মধ্যে যে দেবত্ব রয়েছে, প্রত্যেক মানুষের মধ্যে যে আত্মবিশ্বাস রয়েছে, এই সমস্ত শক্তিগুলিকে স্বামী বিবেকানন্দ শক্তির উপসংহার যদি বলি, শক্তির এক মহাভাণ্ড যদি বলি, সেই স্বামী বিবেকানন্দ নিজের জীবনকেও যেমনভাবে হারতে দেননি, কোনো মানুষকেই তিনি পরাজিত হতে দেন না। তাদের মধ্যে শক্তি, তাদের মধ্যে সমস্ত সম্ভাবনাকে জাগিয়ে তোলার এক খনি, তার নাম স্বামী বিবেকানন্দ। সেই স্বামী বিবেকানন্দ নিবেদিতাকে ওই ৭ই জুনের চিঠিতে তার সমস্ত সুপ্ত শক্তিটিকে জাগিয়ে দিচ্ছেন, এবং শুধু জাগিয়ে দিচ্ছেন না, ফল্গু ধারায় প্রবাহিত প্রত্যেক মানব সত্তায় যে শক্তি লুকিয়ে থাকে, সে শক্তির বিস্ফোরণ ঘটিয়ে দিচ্ছেন। অর্থাৎ নিবেদিতাকে ওই ৭ই জুনের চিঠি যেটি তিনি বলছেন, তার জ্বালাময়ী বাণীর দ্বারা, তার জ্বালাময়ী ভাবের দ্বারা তিনি বলছেন, আমরা চাই জ্বালাময়ী বাণী এবং তার চেয়েও জ্বলন্ত কর্ম। তিনি বলছেন, হে মহাপ্রাণ, ওঠো, জাগো, জগৎ পুড়ে খাক হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে? এসো আমরা ডাকতে থাকি, যতক্ষণ না নিদ্রিত দেবতা জাগ্রত হন, যতক্ষণ না অন্তরের দেবতা বাইরের আহ্বানের সাড়া দেন। জীবনে এর চেয়ে বড় কি আছে? এর চেয়ে মহত্তর কোন কাজ? এই যে একটি শক্তির সঞ্চার ঘটিয়ে দেয়া, যে কোনো মানুষের মনের মধ্যে যে দুর্বলতা, যে কাপুরুষতা, যে শান্ত ভাব, যে শক্তি রূপে নয়, সেটি ঘুমিয়ে রয়েছে, সেটিকে জাগিয়ে দিচ্ছেন এবং রক্তকে গরম করে দিচ্ছেন স্বামী বিবেকানন্দ তার চিঠির দ্বারা।
ওই চিঠির দ্বারা তিনি তার মধ্যে শক্তিটি জাগিয়ে দিয়েছেন, উৎসাহটি বাড়িয়ে দিয়েছেন, ভারতের প্রতি তার আগ্রহটিকে বাড়িয়ে দিয়েছেন। আর ঠিক তার পরের চিঠিতে ওই শক্তিটি জাগিয়ে দেওয়ার পরে লেলিহান শিখা যখন ভারতমুখী, ভারত চিন্তায় মশগুল, তখন তাকে একদিক দিয়ে তার গুণগান করছেন। পরের চিঠিতে আলমোড়া থেকে 29 জুলাই চিঠিতে লিখেছিলেন, সেটিতে তিনি বলছেন, ভারতবর্ষ আজ আর মহিষী নারীদের জন্ম দিতে পারছেন না। ভারতের আজকে নারী সমাজের জন্য পুরুষের চেয়ে একজন প্রকৃত সিংহিনীর প্রয়োজন। প্রকৃত সিংহীর প্রয়োজন, অর্থাৎ নিবেদিতাকে সেই সিংহীর পর্যায়ে পৌঁছে দিচ্ছেন। সিংহীর মতো তার যে শক্তি আছে, সুপ্ত শক্তিটিকে যে জাগিয়ে দিয়ে সেই সিংহের যে আসল স্বরূপটি প্রকাশ করে দিয়েছেন, সেই শক্তির দ্বারা তিনি ভারতবর্ষে যে কাজ করবেন সেটি তার দ্বিতীয় চিঠির মধ্যে প্রকাশিত হচ্ছে এবং তাকে উৎসাহিত করছেন। ভারতে নাকি আগে যে গার্গী, মৈত্রী সব জন্মগ্রহণ করেছিলেন, এখন নাকি আর জন্মগ্রহণ করতে পারছেন না। ভারত মাতা আর এরকম সন্তান প্রসব করতে পারছেন না। তাই তাকে, এই দেশমাতৃকাকে ভারতবর্ষের প্রয়োজনে, ভারতবর্ষের নারী জাতিকে জাগাতে, ভারতবর্ষের নারী সমাজকে তার আসল স্বরূপটি চিনিয়ে দিতে বিদেশ থেকে একজন সিংহিনীকে ধার করে নিয়ে আসছেন তিনি। অবশ্যই সে ধার আমাদের দ্বারাই পরিশোধিত হবে, সেটি বিবেকানন্দ আশা করেছিলেন আমার মনে হয়। তাই আমার মতো মানুষেরা আজ নিবেদিতার অনুধ্যানে ব্যস্ত এবং নিবেদিতার স্বরূপটি কিভাবে প্রকাশিত হয়েছিল সেই প্রকাশটি আমার দ্বারা আপনাদের সামনে পৌঁছে দেওয়ার ব্রতী হয়েছি আমি। সে ব্রত ভারতবর্ষকে চেনার, সে ব্রত নিবেদিতাকে চেনার, সে ব্রত অবশ্যই আমাদের দেশকে কিভাবে জাগিয়েছিলেন স্বামী বিবেকানন্দ নিবেদিতার দ্বারা, সেটি ঘুরে ফিরে আমাদের দেখার আজ সময় এসেছে। কারণ যে ভারতবর্ষে আমরা আজকে জন্মগ্রহণ করে ভারতবর্ষে আমরা স্বাধীন ভারতের নাগরিক বলে গর্ব অনুভব করছি, সেখানে এই পিছনের ইতিহাসটি বড় আজকে প্রয়োজন হয়ে পড়েছে। এই সমাজকে ধরে রাখতে, এই সমাজের নারী জাতিকে তার আসল স্বরূপটি চিনিয়ে দিতে নিবেদিতার ভারত দর্শন প্রকৃতই ভারতবর্ষেরও ভারত দর্শন আমার মনে হয়েছে। যাই হোক, এই দুটি চিঠির দ্বারা নিবেদিতাকে জাগিয়ে দিয়েছেন। এইবার তার ভারতমুখী হওয়ার পালা। নিবেদিতাকে এইবার ধীরে ধীরে ভারতবর্ষে কি ঘটছে সেগুলির খবরে খবর নিতে নিতে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষে ফিরে গিয়ে কী করছেন সেগুলি জানার চিন্তায় তাকে আরও ভাবুক করে দিচ্ছে। নিবেদিতা তার চিন্তার মধ্যে, ভাবনার মধ্যে বিবেকানন্দ যে গার্গী মৈত্রীদের আবার নতুন করে উদ্বোধন ঘটিয়ে দিয়েছেন যে মহিলাটির মধ্যে, সেই মহিলাকে তো ভারতবর্ষেই আসতে হবে। ভারতবর্ষের মহিলাদের স্বরূপটি জানিয়ে দিয়ে তাকে ভারতবর্ষের কাজের জন্যই তো ব্যবহার করতে হবে। তার রজগুণের সঙ্গে সত্যগুণকে তিনি উদ্বুদ্ধ করে দিচ্ছেন ভারতবর্ষের প্রয়োজনেই তো। তাই এই জীবন দর্শনের সমুন্নত মহিমায় আত্মসমর্পণ করে মার্গারেট নোবেল পরবর্তীকালে নিবেদিতা হওয়ার পথটিকে ধীরে ধীরে সাবলীল করছেন। এইবার আমরা আসব নিবেদিতা ভারতবর্ষে আসার প্রেক্ষাপটটিতে। ভারতবর্ষে তিনি এইবার যাত্রা শুরু করছেন। ভারতবর্ষে এসে পৌঁছাবার জন্য তিনি পাড়ি দিচ্ছেন তার দেশ, তার দেশমাতৃকা, সেটিও পরাধীন আয়ারল্যান্ড। সেই আয়ারল্যান্ড
তার সাথে সাথে যেখানে তার শিক্ষা জগৎ সেই লন্ডন, সেখানকার সাহিত্যিক, সেখানকার বিজ্ঞানী, সেখানকার সংস্কৃতি জগতের মানুষদের সাথে যে সম্পর্ক তৈরি হয়েছিল তাদেরকে বিদায় জানানো, নিজের বাড়ির আত্মীয় পরিজন তাদেরকে বিদায় জানানো, নিজের ধর্ম, নিজের জাতি তাদেরকে দূরে সরিয়ে রেখে এক অনুন্নত জাতির উন্নতিকরণের অংশীদার হওয়ার উদ্দেশ্যে পাড়ি দেয়া। মার্গারেট এখন তার মনের মধ্যে এবং চিন্তার মধ্যে শুধুই একটি নাম, তার নাম ভারতবর্ষ। ৩৬ নারীর টানের মতোই তিনি যেন ভারতভূমির আকর্ষণ বোধ করছেন। অভিস্বরূপ বিবেকানন্দের সাথে তার প্রথম সাক্ষাতের পর আমরা দেখেছি মার্গারেট তার মনে সে কি প্রবল আলোড়ন, সেটা তার মানবতার উন্মোচন, সেটা তার মনুষ্য জীবনের মনুষ্যত্ব বোধের আলোড়ন। কিন্তু এইবার তার নিজের দেশ ত্যাগ করে, মনের সাথে সংগ্রাম করে, আত্মীয় পরিজনদের বিদায় জানিয়ে, বিশেষ করে যে মাকে সর্বান্তকরণে 10 বছর বয়সে বাবাকে হারাবার পরে মায়ের সর্বক্ষণের সহযোদ্ধা পরিবারের সেই মার্গারেট ক্রমশ যখন ভারতের জন্য তিনি একদম তৈরি হয়ে গেছেন, ভারতবর্ষে আসার জন্য সমস্ত পরিকল্পনা গ্রহণ করেছেন, তখন মনের দিক দিয়ে মনের সাথেই যুদ্ধে যেন বারবার হেরে গিয়েও তিনি হারছেন না। তিনি দৃঢ় সংকল্পে বদ্ধপরিকর, ভারতবর্ষে তাকে পৌঁছাতেই হবে, ভারতবর্ষের জন্যই তার যে জীবন নিবেদিত, তাই তো তিনি ভারতবর্ষে পৌঁছাবেনি। মায়ের কাছে দুঃখ, কষ্ট, যন্ত্রণা সমস্ত মাও সেটি একদম নিজের মনের মধ্যে, নিজের হৃদয়ের মধ্যে চেপে রেখে তার ব্রতটিও তিনি উদযাপন করছেন, কারণ তিনি তো ভগবান তথা ঈশ্বরের কৃপায় এই সন্তানটিকে পেয়েছিলেন, পৃথিবীতে ভূমিষ্ঠ করতে পেরেছিলেন। তখন যে নিজেই অঙ্গীকার করেছিলেন এই সন্তান জগতের প্রয়োজনে তিনি ত্যাগ করবেন, জগতের প্রয়োজনে তিনি আগিয়ে দেবেন, সেই আগানোর দিন তো এগিয়ে এসেছে। মন মানে না, মন চায় না তার প্রাণের প্রথম সন্তান মার্গারেটকে তিনি এক অজানা অচেনা দেশের মানুষদের কাছে কিভাবে তিনি ছেড়ে দেবেন নিজের সমস্ত হাহাকার বুকে চেপে রেখে। কিন্তু বিধাতার বিধি, তাকে তো যেতেই হবে। নিবেদিতা রওনা হলেন ভারতবর্ষের উদ্দেশ্যে। ভারতবর্ষের জন্য তার মন প্রাণ একদিক দিয়ে ভীষণ এক আকর্ষণ বোধ, ভীষণ এক তার চিন্তার কেন্দ্রবিন্দু, অপরদিকে আবার আর এক দুশ্চিন্তার কারণ, তার মা, তার দেশ, তার আত্মীয়, তার ভাই বোনদের রেখে, দূরে ফেলে রেখে তাকে চলে যেতে হবে অন্য দেশে, অন্য জগতে, অন্য মানুষদের সাথে নতুন জীবন শুরু করার উদ্দেশ্যে। তাদের লক্ষ্যেই, তাদের ভাবনায়, তাদের সুখে তার সুখ, তাদের দুঃখেই তার দুঃখ, এগুলিকে ভেবেই, এগুলিকে মেনে নিয়েই তাকে ত্যাগ করতে হবে নিজের দেশ। সে চিন্তায় তিনি বিভোর হয়ে রয়েছেন, সে চিন্তায় তিনি মগ্ন হয়ে রয়েছেন, সে চিন্তায় তিনি চিন্তাশীল হয়ে রয়েছেন। বিবেকানন্দ যে পথটি তাকে চিনিয়ে দিয়েছেন, সেই পথেই তো তাকে এগোতে হবে। মার্গারেট নিজের জীবনের মধ্যে তরঙ্গরাজির মতো প্রবল আলোড়নকে সরিয়ে দিয়ে সমস্ত চিন্তাধারা
এক কুমারী নারীর হৃদয়ে কিভাবে সেদিন তীব্র আঘাত করছে, সেই আঘাত তিনি সহ্য করতে করতে বিদেশে পাড়ি দিচ্ছেন। তার জীবন কাব্যের সে এক মধুরতম অধ্যায়। কে এই গৈরিকধারী মূর্তিমান বীর্য, যার দু চোখে দিব্যভাবের কমনীয়তা আর র্যাফেল অঙ্কিত দিব্য বালকের দৃষ্টি? সে দৃষ্টি তার জীবনে যেন প্রলয় ঘটিয়ে দিয়েছে। বিবেকানন্দকে শেষবারের মতো চিঠিতে নিবেদিতা তথা মার্গারেট নোবেল মনের ইচ্ছা অকপটে জানিয়েছিলেন। মার্গারেট স্থির প্রতিজ্ঞ হয়ে বিবেকানন্দকে লিখেছেন, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে ভারতের কাজে তোমার সাফল্য আসবেই। বিবেকানন্দ সেটি লিখেছেন, তাকে আশ্বাস দিচ্ছেন, তুমি ভারতবর্ষের যে কাজের জন্য আসতে চাইছো তোমার সাফল্য অবশ্যই আসবে। ভারতের জন্য, বিশেষ করে ভারতের নারী সমাজের জন্য তোমার কাজ ভারতবাসী অপেক্ষায় রয়েছে। সেই ভারতবর্ষে সমস্ত দিক দিয়ে আমি তোমার পাশে থাকব, যত প্রতিকূল অবস্থায় হোক না কেন। এই যে একটা আত্মবিশ্বাসের সাথে তার সাপোর্ট, মানসিক সাপোর্ট, মানসিক তার পাশে এক সহযোদ্ধা রূপে বিবেকানন্দ, তার স্বামীজি, তার গুরু পাশে থাকবে, এই যখন তার কাছে এসে পৌঁছালো এই রকম একটি আশ্বাস বাণী, তখন কিন্তু তিনি আর পেছনের কথা ভাবতে পারছেন না। এইবার তিনি পুরোপুরি উতলা হয়ে গেলেন, ভারতবর্ষের জন্য পাড়ি দিতে হবে। চিঠিটি মার্গারেটকে একদম যেন ভারতবর্ষে পৌঁছাবার দুয়ারে হাজির করল। জীবনের উদয়াচলে যেন তার নতুন অরুণোদয়, শুভ অরুণোদয়। মায়ের নিকটে এসে বললেন, মা, এইবার আমি ভারতবর্ষে যাব, তুমি মত দাও, তুমি আমায় বিদায় জানাও, তুমি আমায় আশীর্বাদ করো। মাকে সমস্ত দিক দিয়ে যাচাই করে নিয়ে মায়ের কষ্ট, মায়ের বেদনা, মায়ের অনুভূতিকে ধীরে ধীরে প্রশমিত করিয়ে বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর ত্যাগ তাকে করতে হবে, এটি বুঝাতে পেরে তিনি ভারতমুখী হওয়ার চেষ্টা করছেন। ভারতবর্ষের জন্য জীবন উৎসর্গ করবে, মায়ের আশীর্বাদ প্রার্থনা করছেন। কার সঙ্গে যাবে, কিভাবে ভারতবর্ষে যাবে, সেই সব প্রশ্নগুলি মা যখন করছেন, তিনি অকুতভয়ে বললেন, আমার গুরু রয়েছেন সেখানে, স্বামীজির সঙ্গে আমি এই কাজ করব, এই মানব সেবায় আত্মনিয়োগ করব। এর থেকে বড় ভাগ্য আমার আর কি হতে পারে। মাকে আশ্বস্ত করে ধীরে ধীরে ভারতমুখী হওয়ার চেষ্টা চালিয়ে এসেছেন। তার দেশের কথা ভাবা আর তার গুরুর দেশের কথা ভাবা, দুটোকে যদি মেলাবার চেষ্টা করি, দেখব ভারতবর্ষ তার কাছে কি করে তার দেশমাতৃকার থেকেও বেশি সমাদরযোগ্য হলো, বেশি আকর্ষণযোগ্য হলো। সেটা যদিও স্বামী বিবেকানন্দ তার পাশে রয়েছেন বলে সেটি শুধু ভাবলে হবে না, কারণ ভারতবর্ষ চিরপূর্ণ ভূমি, চির জাগ্রত ঈশ্বরময় এক সত্তাস্বরূপ। স্বামী বিবেকানন্দের মুখে তিনি শুনেছেন, পৃথিবীর জন্যই ভারতবর্ষকে বেঁচে থাকতে হবে, পৃথিবীর প্রয়োজনে। ভারতবর্ষ শুধু নিজের প্রয়োজনে বেঁচে থাকবে না, ভারতবর্ষ মরে গেলে পৃথিবী থেকে ধর্ম, সংস্কৃতি, সভ্যতা সমস্ত কিছু মুছে যাবে।
স্বামী বিবেকানন্দের এই কথাগুলি তার কানে কানে বারবার বাজছে। মায়ের কষ্টকে অনেকটা লাঘব করে, বুঝিয়ে, রাজি করিয়ে তিনি ভারতমুখী হওয়ার যখন চিন্তা করছেন বা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, একটি কথা মাও অনুভব করছেন। কারণ তার জন্মের সময় যে তিনি তাকে কথা দিয়েছেন, স্বয়ং ঈশ্বরকে, যিনি তাকে পৃথিবীর আলো দেখিয়েছেন, যিনি তার কোল ভরিয়ে দিয়েছেন মার্গারেট মতো এই স্বচ্ছ একটি আয়নাকে, যে আয়নায় জগৎ মুখ দেখতে পারবে, সেই মার্গারেটকে তিনি ছাড়তে বাধ্য। ঈশ্বরের কাছে তিনি বদ্ধ হয়ে রয়েছেন, ঈশ্বরের কাছে তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে রয়েছেন, তাই তাকে ছাড়তে হবে। তিনি বলছেন ভগবানের দেশ এই ভারতবর্ষ। তার মা যখন বলছেন, সেই দেশে গিয়ে মার্গারেট কি করবে, কি পরিকল্পনা, সেগুলি মায়ের কাছে কিছুটা হলেও জানিয়ে ভারতবর্ষের মানুষ যে তাকে সাদরে গ্রহণ করবে, সেই আশ্বাসটি তাকে দিয়ে ধীরে ধীরে তিনি এগোতে শুরু করলেন। মায়ের একটি আবেদন ছিল, যেখানেই থাকিস ভালো থাকিস, আমার অন্তিম সময়ে একবার এসে আমাকে দেখা দিয়ে যাস, লক্ষ্মী মা আমার। এই যে মেয়ের প্রতি তার আবেদন, এটি কিন্তু সর্বতোভাবে সফল হয়েছিল। নিবেদিতা তার মায়ের শরীর যাওয়ার সময় নিবেদিতা নিজে দেশে ফিরেছিলেন, এবং সবচেয়ে মজার ব্যাপার, মায়ের শরীর যাওয়ার সময় নিবেদিতা কিন্তু ভারতীয় ধারায় হিন্দু মতে তার দাহ করেছিলেন, খ্রিস্টান মতে তার কিন্তু কবরে স্থান দেননি, পঞ্চভূতে তাকে বিলীন করেছিলেন। এ এক ঐতিহাসিক সত্য। ভারতবর্ষের জন্যই নিবেদিত প্রাণ সেই নিবেদিতা, তার সমগ্র সত্তাটি যে ভারতময়, এটি তারই এক প্রমাণস্বরূপ। ইসাবেল মার্গারেট নোবেলের কাছ থেকে যখন অন্তিম সময়ে আসার অঙ্গীকারটিকে মাকে তার ইচ্ছাটি জানিয়ে দিলেন যে তিনি অবশ্যই আসবেন, তিনিও খুশি হলেন। ইসাবেল সর্বান্তকরণে ভারতকে যাওয়ার জন্য কন্যাকে অনুমতি দিয়ে দিলেন। মার্গারেট সেই প্রথম শুনলেন মাতৃগর্ভে থাকতেই তার জীবনের গতি নির্দিষ্ট হয়ে গেছে। মা সেটি তাকে জানিয়ে দিলেন, যেটি এতদিন তার মনের মধ্যেও সুপ্ত অবস্থায় ছিল, যেটি মার্গারেটকে আগে তিনি জানাননি। মার্গারেট আরও আনন্দ উপভোগ করলেন। 1898 খ্রিস্টাব্দ 28শে জানুয়ারি মার্গারেট অবশেষে ভারতবর্ষের মাটিতে পদার্পণ করলেন। খিদিরপুর ডক, স্বামী বিবেকানন্দ উপস্থিত, তাকে সাদরে তার কন্যাকে গ্রহণ করে কন্যাকে তার দেশে, তার দেশমাতৃকার এই পুণ্যভূমিতে পদার্পণের সাথে সাথে তাকে ভারত মাতার কন্যারূপেই যেন বরণ করে নিলেন। এখন তিনি আর মিস এলিজাবেথ মার্গারেট নোবেল নন, তিনি ভারত দুহিতা, ভারত কন্যা তথা বিবেকানন্দের কন্যা নিবেদিতা। পরবর্তীকালে আজ এই পর্যন্তই নিবেদিতার ভারত দর্শনের 61তম পর্বের আলোচনা এখানেই শেষ করছি। ওং অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতম গময় আবিরাবি এধি। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।